অনু অয়নকে কল করেই চলছে বারবার, কিন্তু অয়নও ফোন ধরছে না। অনু বিরক্ত হয়ে যায়। ছায়াকে স্যালাইন ধরানো হয়েছে, বিপি লো হয়ে গেছে। রাবিয়া বেগম অস্থির হয়ে গেছেন। আপা, আনিকা বেগম রাবিয়া বেগমের হাত ধরেন। শান্ত হন, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আনিকা বেগম মুখে সান্ত্বনা দিলেও তার ভেতরে কি হচ্ছে তা শুধু সেই জানে। আনিকা বেগম একজন স্ট্রং মহিলা। তিনি নিজের ভয়, নিজের আতঙ্ক কাউকে দেখাচ্ছেন না ঠিকই, কিন্তু তিনি ভীষণ ভয় পেয়ে আছেন। জাওহিদা চৌধুরী তাকিয়ে আছে। তিনি এমনি অসুস্থ মানুষ। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। নির্ঝরকে বুলেট প্রুফ কস্টিউম পরানো হচ্ছে। পাশে অয়ন বসে বসে কান্না করেই চলেছে। নির্ঝর সামনের লোকটাকে ইশারা করে লোকটা থেমে যায়। নির্ঝর এগিয়ে আসে। তুই কি বাচ্চা? না, আমি এভাবে তোমাকে একা যেতে দিতে পারবো না ভাই। আমার কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না। আমি মরে যাবো ধরে নিয়েছিস? অয়ন লাফিয়ে জড়িয়ে ধরে নির্ঝরকে। এমন বলো না, আমিও মরে যাবো তাহলে। নির্ঝরের চোখ নরম হয়ে আসে। অয়নের মাথায় হাত রাখে। আমার যদি কিছু হয়ে যায়, ছায়া আর এই দেশের দায়িত্ব তোর। কোন প্রেসিডেন্ট এভাবে নিজের যুদ্ধে নামে? আমি একজন দায়িত্বশীল প্রেসিডেন্ট অয়ন। আমি নিজে এসি রুমে বসে নিজেদের লোকদের বাইরে গিয়ে মরতে দেখতে পারি না। অয়ন ফুপিয়ে ওঠে। আমাকেও যেতে দাও। না, তুই আমার শেষ ভরসা। আমি না থাকলে আমার ছায়াকে দেখে রাখিস। অয়ন ভেঙ্গে পড়ে আবারও। এমন বলো না, আমি সহ্য করতে পারছি না ভাই, যন্ত্রণা হচ্ছে খুব। নির্ঝর অয়নের কাঁধে হাত রাখে। ইনশাল্লাহ জয় আমাদের হবে। এত ভয় কেন পাচ্ছিস? নির্ঝর চৌধুরী আমি, আমার দেশকে অবশ্যই রক্ষা করব। নির্ঝরের কথার মাঝে সেনাপ্রধান ওহিদুর জামান উপস্থিত হয় সেখানে। মাননীয় দেশ প্রধান, সব তৈরি? 1 মিনিট। নির্ঝর অয়নের মাথা উঁচু করে। যতদিন বাঁচব সে উঁচু করে বাঁচব। অয়ন মাথা উঁচু করে দাঁড়ায়। হ্যাঁ। নির্ঝর ভাইয়ের গালে হাত রাখে, এরপর বেরিয়ে আসার জন্য পা বাড়ায়। আতিফ চৌধুরী তাকিয়ে আছে ছেলের দিকে। আজ ছেলের প্রতি তার গর্ব আরও বেড়ে যাচ্ছে। জাফরানিয়া একটা সুযোগ নেতা পেয়েছে। দোয়া করো বাবা। ইনশাল্লাহ। আদনানের কাছে একটা সৈন্যদল আছে, কিন্তু প্রশ্ন হলো এতগুলো পাওয়ারফুল শুটার এলো কিভাবে, আর কোথা থেকে এলো? আদনান দাঁড়িয়ে আছে। আমার সৈন্যদল তৈরি তো? ইয়েস স্যার। আদনান হাসে, তার ঠোঁটে শয়তানি হাসি। সে ফোন বের করে কাউকে কল করে। মিস্টার আদনান, সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, আমরা প্রস্তুত। নির্ঝরকে ওর অফিসারদের মেরে এমনকি দুর্বল করে দিয়েছি। এখন বাকি আমাদের কাছে যা অস্ত্র আছে তা দিয়ে কৌশলে যুদ্ধ চললে এই গৃহযুদ্ধ আমি জিতব। আমার কথা ভুলে যাবেন কি আবার? অবশ্যই না, ওয়াদা অনুযায়ী অর্ধেক দেশ আপনাকে দিয়ে দেব। গুড, আমি মনে করিয়ে দিলাম। বেস্ট অফ লাক। ধন্যবাদ। আদনান কল কেটে বেরিয়ে যায়। প্রথম সিংহাদহ ভবন ঘেরাও করতে হবে। পুরো দেশ থম মেরে আছে। এদিক ওদিক থেকে গুলির শব্দ আসছে। প্রতিটা বিল্ডিংয়ের মানুষ ভয়ে কেঁপে উঠছে। দেশের পরিস্থিতি ভীষণ করুণ হয়ে পড়েছে। বাচ্চারা কান্না করছে। বাচ্চাদের বুকে নিয়ে মারা বসে লুকিয়ে আছে। বাবারা প্রস্তুত, হামলা হলে প্রতিরোধ করতে হবে। দেশের সংবাদে পরিস্থিতির পুরো সত্যি ঘটনা তুলে ধরা হচ্ছে। সবার চোখে নির্ঝর একজন আসল সুপারহিরো। দেশের যে অবস্থা হলো, যদি এই সরকার পতন হয়, এরপর আমাদের সাথে কি হবে বলা যাচ্ছে না। দোয়া করো এই সরকারের কিছু না হয়। নির্ঝর চৌধুরী এখন সুস্থ নেতা। আমার কষ্ট হচ্ছে, এই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসেবে কিছু করতে পারলাম না। আমরা সাধারণ মানুষ, আমরা চাইলে কি করতে পারি? আমরা আসলে জানি না শত্রুর কাছে ঠিক কতটা অস্ত্র আছে। জানতে পারলে যুদ্ধ সহজ হতো। সাধারণ মানুষের মুখে মুখে পরিস্থিতির করুণ অবস্থার সমালোচনা। নির্ঝর আর্মি ফোর্স নিয়ে আদনানের অস্ত্র ভাণ্ডারের দিকে এগোচ্ছে। অয়ন সব কিছু রিসার্চ করছিল। কিছুক্ষণ পর অয়নের কাছে দৌড়ে আসে একজন সোলজার। স্যার। হ্যাঁ। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমাদের সিস্টেম হ্যাক হয়েছে। যেদিকে মাননীয় দেশ প্রধান যাচ্ছে সেদিকে ওনার জন্য নিশ্চিত কোনো বিপদ অপেক্ষা করছে। মানে আমাদের সিস্টেম হ্যাক হয়েছে।
আমাদের মিথ্যে ইনফরমেশন দেওয়া হয়েছে। আদনান চৌধুরীর অস্ত্র ঘাঁটি অন্য জায়গায়, ওরা অলরেডি হামলা করে দিয়েছে। অয়ন দাঁড়িয়ে পড়ে। স্যার, আমাদের এক্ষুনি যেতে হবে। আমার মনে হচ্ছে মাননীয় দেশ প্রধানকে মারার জন্য এই ফাঁদ পাতা হয়েছে। অয়নের মাথায় কাজ করা বন্ধ হয়ে গেছে। নাবিল ছুটতে ছুটতে আসে। স্যার, দ্রুত বের হতে হবে স্যার। অয়ন নাবিল বুলেটপ্রুফ জ্যাকেট পরে নেয়। এরপর ওরা সৈনিক নিয়ে বেরিয়ে যায়। টিভিতে নিউজের পর নিউজ। ভালো নিউজ যেমন আছে তেমনি কিছু টিআরপি প্রেমী নিউজ চ্যানেলও আছে যারা নির্ঝরকে মৃত বানিয়ে দিয়েছে, যদিও তা সত্যি ঘটনা না। ছায়ার জ্ঞান এসেছে মাত্র। সজ্ঞানে আসার পরেও নির্ঝর করে চলছে। রাবেয়া বেগম মুখ চেপে কাঁদছেন। মেয়ের এমন কষ্ট মানা যায় না। ওদিকে জামাইয়ের জন্য বেশি কষ্ট হচ্ছে। তৌফিক হাসান এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে। মারে, শান্ত হ। ও বাবা, আমি শান্ত হতে পারছি না। আমি আমি ওনাকে ছাড়া বাঁচবো না। উনি কেন আমাদের কথা ভাবছে না? ও বাবা, ওনাকে চলে আসতে বলো না। একজন দেশ প্রধান হিসেবে তার কর্তব্য দেশকে রক্ষা করা। আর্মি, সোলজার, র্যাব, নেভি এরা কি করছে তাহলে? তুই খুব ভালো করে জানিস নির্জন কখনোই সবাইকে মরতে ঠেলে দেবে না। একজন দায়িত্বশীল দেশ প্রধান হিসেবে তার পদক্ষেপ ভুল না। আর আমার দায়িত্ব? আমার বাচ্চাটার কি হবে বাবা? ছায়ার কান্নার গতি বেড়েই চলেছে। কেউ থামাতে পারছে না। আনিকা বেগম নিজেকে শক্ত করার ব্যর্থ চেষ্টা করছেন। রিনিতা খান যেন পাথর হয়ে গেছেন। অনু বসে আছে। ছায়ার কান্না দেখে আপনা আপনি ওর চোখে পানি চলে আসছে। অনু একবার শেষবার অয়নকে কল করে। কাকতালীয় ঘটনা। অয়ন কল তুলে চিৎকার করে ওঠে অনু। অয়ন! ছায়া উঠে বসে অনুর কণ্ঠ শুনে। অয়ন, আপনি কোথায়? ঠিক আছেন? ভাইয়া কোথায়? অনু, তুমি কোথায় আছো? আশেপাশে ভাবি থাকলে সরে যাও। ছায়া নেমে দাঁড়ায়। হাতের স্যালাইন দিয়ে রক্ত উঠেছে। আনিকা বেগম এগিয়ে আসে। ছায়া কোনো কিছুর পরোয়া করছে না। সে অনুর হাত ধরে বসে, না করে ইশারা করে। অনু নিরুপায় হয়ে যায়। বলুন। আমাদের সিস্টেম হ্যাক হয়েছিল, ভাইকে ভুল পথে নিয়ে যাওয়া হয়েছে। আমি সেদিকেই যাচ্ছি, দোয়া করো। ভাই ছাড়া হাবি চৌধুরী পরিবার এই দেশ কিছুই থাকবে না। আমি সবসময় দোয়া করছি, আপনারা ফিরে আসুন প্লিজ। অনুর আকাশ বাতাস ভেঙ্গে কান্না আসছে। আমি চেষ্টা করব। এমন সময় বিকট এক শব্দ শোনা গেল। অয়ন চিৎকার করে ওঠে। ভাই! কল কেটে যায়। ছায়া বসে পড়ে মাটিতে। তৌফিক হাসান মেয়েকে জড়িয়ে ধরে। কি হয়েছে? কি হলো ওপাশে? অনু বারবার কল করেও আর ঢোকাতে পারে না। এবার উপস্থিত সবার চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসে। ছায়া তৌফিক হাসানের বুকে ঢুলে পড়েছে। ধীর কণ্ঠে একবার বলে ওঠে, আব্বু, এসব কি হচ্ছে? তৌফিক হাসান মেয়ের মাথায় বুকের সঙ্গে চেপে ধরেন। ছায়া এবার চিৎকার করে ওঠে, আব্বু, ওকে ফেরত এনে দাও। ওকে ফেরত আসতে বলো। ওকে বলো ওর বিবি যেন ওর জন্য অপেক্ষা করছে, কি উপহার রেখেছে ওকে বলো। সবাই স্তব্ধ হয়ে গেছে। শুধু ছায়ার চিৎকার শোনা যাচ্ছে। ডক্টর অনুর হাতে একটা ইঞ্জেকশন তুলে দেয়। অনু ডক্টরের ইশারা বুঝতে পেরে ছায়ার কাছে এগিয়ে যায়। ছায়াকে পাশ দিয়ে জড়িয়ে নিয়ে এরপর ছায়ার শরীরে পুশ করে দেয়। ছায়া ওভাবেই ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যেতে যেতে আদো আদো কণ্ঠে বলে, ওকে ছাড়া বাঁচবো না, মরে যাব। অনু নিঃশব্দে কান্না করে ছায়াকে ধরে। চোখের সামনে এক অতিপ্রাকৃত দাবানল সৃষ্টি হয়েছে। ব্ল্যাক মার্সিডিজগুলো এদিক ওদিক ছড়িয়ে গিয়েছে। অয়নের গাড়ির ড্রাইভার বুদ্ধিমান হওয়ায় অয়নের বা ওদের গাড়ির কিছুই হয়নি। অয়ন দেখে আকাশপথে আক্রমণ প্রতিরোধের জন্য হেলিকপ্টার ছুটে চলছে। সামনের গাড়িগুলো ছিল নির্ঝরের। অয়ন বেরিয়ে পাগলের মতো আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু সাথে থাকা গার্ডসরা তা করতে দেয় না। অয়নকে জড়িয়ে ধরে রাখে। অয়ন চিৎকার করছে, ভাই আমাকে ছাড়, ভাই ভাই। অয়নকে যেন বেঁধে রাখা যাচ্ছে না। সিংহাহাদা ভবনে আতিফ চৌধুরী বসে সিকিউরিটি সিস্টেম ঠিক করার প্রচেষ্টা করছেন। এভাবে দেশের অবস্থা যে আরও অবনতি হবে তা তিনি ভালোই বুঝতে পারছেন। আতিক চৌধুরী ভাইকে সাহায্য করছে। আতিক চৌধুরীর একটা কথা ভেবে অবাক হচ্ছে, সে আদনানকে সর্বশেষ সাহায্য করেছিল দেশ থেকে বাহিরে যেতে। সে তো ভেবেছিল আদনানের খেলা শেষ। তাহলে আদনান নতুন করে এটা কি শুরু করলো? ফ্ল্যাশব্যাক। সেদিন আদনান আতিক চৌধুরীকে কল করার পর তিনি সাফ বারণ করে দেয়, তিনি কোনো সাহায্য করতে পারবে না। কেন পারবেন না? আপনি চাইলে আমি মিনিটের মধ্যে বর্ডার ক্রস করতে পারি।
আমি আর নির্ঝরকে ধোকা দিতে পারবো না। মিথ্যা কথা, আপনি ধরা পড়ার ভয় পাচ্ছেন। যা ইচ্ছা ভাবো, তুমি আর কন্ট্রাক্ট করতে চেও না আমার সঙ্গে। ঠিক আছে, আপনার সকল তথ্য নিয়ে আমি নির্ঝরকে দেখিয়ে দিই, ভালো হবে তো? তুমি বেশি করছো না? ভুলে যাচ্ছ আমি কে? খুব ভালো করেই জানি আপনি কে, শেষবার সাহায্য করুন। আতিক চৌধুরী ফোন আছাড় মারল। না চাইতেও আদনানকে দেশ থেকে বের হতে সাহায্য করে তিনি। তবে আদনান তার মাথায় ছিল অন্য কিছু। সে নিজের মতো দেখতে কাউকে দেশ থেকে বের করতে সক্ষম হয়। এরপর দেশের ভেতর থেকেই সে প্ল্যান করতে শুরু করে। এতে তাকে আরও একজন সাহায্য করে, সেটা না হয় পরে জানা যাবে। আদনানের হয়ে বিশাল এক সৈন্য এবং অবৈধ অস্ত্র দেশের ভেতরে প্রবেশ করে, আর এসবের ভেতর দিয়েই গৃহযুদ্ধ শুরু হয়। আদনান সবই প্ল্যান করে রেখেছিল। এতগুলো অফিসার না মারলে হয়তো আজ যুদ্ধ সহজ হতো। আতিক, বড় ভাইয়ের ডাকে ধ্যান ফেরে আতিক চৌধুরীর। জি ভাই। আতিক, আমার একটা কথা মাথায় আসছে না। কি কথা ভাই? আদনান এত বড় ডাবল গেম কি করে খেললো? সত্যি বলতে ভাই আমিও অবাক, মাথায় আসছে না কিছু। আতিফ চৌধুরী বিচক্ষণ মানুষ, তিনি সাবেক প্রেসিডেন্টও বটে। তিনি ভাইকে একটু বাজিয়ে দেখলেন, যদিও তার নজর আতিক চৌধুরীর ওপর ছিল। তিনি জানে এই বিষয়ে আতিক চৌধুরী কোনো প্রকার সাহায্য করেনি আদনানকে। হঠাৎ ওদিকে কিছু গন্ডগোল শুরু হয়। আতিফ চৌধুরী আর আতিক চৌধুরী রিভলভার নিয়ে প্রস্তুত হয়। চৌধুরী ভিলা টিপ টিপ করে চোখ খুলে চারদিকে ঘুরে তাকায় ছায়া। গত 6 ঘন্টা ধরে সে অজ্ঞানের মতো ঘুমাচ্ছে। তার সামনে শুধু অনু খাটের হেডবোর্ডের সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। সবাই এত চিন্তা করছিল, সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ছায়ার এমন অবস্থা দেখে সবাই কান্নাকাটি করছে। অনু সবাইকে বুঝিয়ে পাঠিয়ে দেয় যার যার রুমে। সে ছায়ার পাশে থাকে। এই অবস্থায় ছায়াকে একা ছাড়া যাবে না। ছায়া বিছানায় হাত ভর দিয়ে উঠে বসে। এমন সময় রুমের দরজা ঠেলে আনিকা বেগম ভেতরে আসেন, হাতে তার খাবারের থালা। ছায়াকে দেখে তিনি এগিয়ে যায়। মারে, ঠিক আছিস? মা। ছায়া এবং আনিকা বেগমের কথা শুনে অনু উঠে যায়। ছায়া, ঠিক আছো? কি হয়েছে? কোথায় যাবে? আনিকা বেগম খাবার প্লেট টেবিলে রাখে। অনু, যাও মা, এবার রুমে যাও, কিছু খেয়ে নিও। না চাচি, থাক, আপনি যান, সমস্যা নেই। যাও মা, আমি আছি এখানে। অনু যেতে চাইল না, কিন্তু আনিকা বেগমের জোরাজুরিতে উঠে দাঁড়ায়। অনু আপু। হ্যাঁ। টিভিটা অন করে যাও। অনু চাচি শাশুড়ির দিকে তাকায়। আনিকা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। চালাও। অনু চালিয়ে দেয় টিভি। একই নিউজ, প্রেসিডেন্টের গাড়িতে আগুন ধরেছে। এটা একটা পরিকল্পনা বলা চলে। সিস্টেম হ্যাক করে প্রেসিডেন্টকে অন্য এক রাস্তায় পাঠানো হয়। শত্রুকে এই মুহূর্তে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। প্রেসিডেন্ট মারা গেছে, এটা 90% শিওর। তার পরবর্তী দেশের প্রেসিডেন্ট হিসেবে সে অয়ন চৌধুরীর নাম বলে গেলেও এখনও বলা যাচ্ছে না এই খেলায় অয়ন চৌধুরীও সারভাইভ করবে কিনা। দেশের মানুষ নির্ঝর চৌধুরীর জন্য প্রার্থনা করছে। আজ নেই কোনো ধর্ম, জাতি, গোষ্ঠীর ভেদাভেদ। একই স্লোগান সবার মুখে, আমরা মানুষ, আমরা এক দেশের মানুষ। কেউ নামাজ আদায় করছে প্রেসিডেন্টের জন্য, কেউ পূজা দিচ্ছে, কেউ চার্চে মোমবাতি জ্বালাচ্ছে, কেউ বা ধ্যান করছে। এটাই একতা। দেশ প্রধান একা নয়। এখন আর সাধারণ মানুষ গুলির শব্দে ভয় পাচ্ছে না, পিছিয়ে নিচ্ছে না পা। দেশ যেন প্রেসিডেন্টের ব্যক্তিগত অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আপনি একা নন মাননীয় দেশ প্রধান, আপনার সঙ্গে আমরাও আছি। এই দেশ, এই মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই মিলে দেশকে বাঁচাবো। ছায়ার চোখ বেয়ে পানি টুপটুপ করে গড়িয়ে পড়ছে। আনিকা বেগমের চোখেও পানি। অনু ফুপিয়ে ওঠে। প্রেসিডেন্ট সাহেব, আপনাকে ছাড়া আপনার বেবিজান শূন্য মরুভূমি। আপনি কেন বোঝেন না? আপনার ভালোবাসার লোভী আমি, ফিরে আসুন না। আর কত কষ্ট দেবেন? আমার বুকের ভেতর জ্বলে পড়ে যাচ্ছে। এই অন্তর্দহন কেউ দেখতে পাচ্ছে না। আমার সব জ্বলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চার স্পন্দন শোনাবো আমি আপনাকে, ফিরে আসুন। ছায়াকে তার শাশুড়ি জড়িয়ে ধরে রাখে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, শান্ত হ মা, তোর স্বামী এতটা দুর্বল নয়। তোর স্বামী ঠিক তোর কাছে ফেরত আসবে। এবার আসলে জড়িয়ে রাখিস, কোথাও যেতে দিবি না। প্রেসিডেন্টের পক্ষ থেকে আর্মিরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুকে মোকাবেলা করার জন্য গুলির বর্ষণ করেই চলেছে। ওরা নিরস্ত্র নয়।
যার ফলে অনেক সোলজার মারা গিয়েছে। তবে সিংহাদাও ভবনে অবস্থা ভালো হয়, আর কিছুক্ষণ হলেই এরা প্রতিরোধ করতে অক্ষম হবে। এটা প্রেসিডেন্টের সেই আস্থানা যেখান থেকে পুরো দেশ পরিচালিত হয়। ওরা ভেবেছে ওরা প্রেসিডেন্টকে মেরে ফেলেছে, এখন এই ভবনটা আন্ডার কন্ট্রোল করলে ওদের মিশন কমপ্লিট। আদনান পাগলের মতো সামনে যা পাচ্ছে তাতেই গুলি করছে। সে যেন রাজত্ব পেয়েই গেছে। ওর চোখে মুখে সেই পৈশাচিক আনন্দ। একজন সোলজার জেনারেল প্রধানের কাছে এগিয়ে যায়। স্যার, আমরা দুর্বল হয়ে পড়েছি। এরকমভাবে কতক্ষণ যুদ্ধ করব? যতক্ষণ দেহে প্রাণ আছে। দেশের প্রধান না থাকলে আমরাও থাকবো না অভি। ওদের কথার মাঝে হঠাৎ বড় মেশিন গানের গুলির শব্দ পাওয়া গেল। ওরা দ্রুত বাইরে এসে দেখে গাড়ির ওপর দাঁড়িয়ে নির্ঝর একাধারে গুলি করতে আছে। শত্রুপক্ষকে কোনোভাবে প্রতিরোধের সুযোগ দেয়নি সে। তার পেছনে সব সাধারণ মানুষ। সেনাপ্রধান অবাক হয়ে গেছে। নির্ঝরের শরীর রক্তে চুপচুপ। পেছনে মানুষগুলোর হাতে কিছু না কিছু হাতিয়ার। নির্ঝর নিচে নামে। মেশিন গানটা একজনের হাতে দিয়ে এগিয়ে যায়। আদনান ওদের ভেতরেই লুকিয়ে ছিল। নির্ঝর গিয়ে আদনানের কলার ধরে উঁচু করে। এভরিথিং ইজ আন্ডার মাই কন্ট্রোল। তুই কি ভেবেছিলি সামান্য কিছু সৈনিক নিয়ে আমাকে মারলে দেশ দূর হয়ে যাবে? এত সস্তা রে। আমি প্রেসিডেন্ট নির্ঝর চৌধুরী। তোকে আমি ধীরে ধীরে মারবো। আমার বউয়ের দিকে তাকানো দুই চোখ আমি উপরে ফেলবো। আদনান তখনও সাইকোদের মতো হাসছে। আমি তো অভ্যন্তরী শত্রু, ইন্টারন্যাশনাল শত্রুদের কি করবি? মিস সারাকে দেখে নেব, তোর চিন্তা নেই। আদনানের চোখ বড় বড় হয়ে যায়। প্রেসিডেন্ট অফ জর্ডান সারা আলী শেখ, যে আদনানকে সাহায্য করেছিল সব রকম। কিন্তু নির্ঝর কিভাবে জানল? নির্ঝর আদনানকে একজন আর্মি ক্যাপ্টেনের হাতে দেয়। ক্যাপ্টেন আদনানকে হাত করা পড়ায়। ওকে সেফ জায়গায় রেখো, পারলে কিন্তু ধ্বংস করে দেবো সব। নির্ঝর রেগে গিয়েছে। প্রচণ্ড রাগে তাকে গ্রাস করেছে। এমন সময় দুটো গাড়ি ঝড়ের বেগে এসে থামে। অয়ন দ্রুত মানুষজন সরিয়ে দৌড়ে নির্ঝরকে জড়িয়ে ধরে। নির্ঝর অয়নের হাত ধরে রাখে। ভাই, কি হয়ে গেছিস ভাই? আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও কল্পনা করতে পারি না। নির্ঝর ক্লান্ত হাসি দেয়। আমাকে মারাতে সহজ রে? এখন ওদের ভাবির সঙ্গে অনেকগুলো বাচ্চা নেওয়া বাকি। ওকে রাতে ঠিক মতো জ্বালাতেই পারলাম না, মরে যাবে সব না করে। আর বলো না ভাই প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। গত 6 ঘন্টায় আমার মরার মতো অবস্থা। তোমাকে আমি ভাবির সঙ্গে হানিমুনে পাঠাবো, তুমি চিন্তা করো না। নির্ঝর হাসে। কোথা থেকে হঠাৎ করে এক ঝাঁক নিউজের লোক চলে এলো। অয়ন নির্ঝরের পেছনে দাঁড়ায়। নির্ঝর সোজা তাকায়। প্রিয় দেশবাসী, আপনারা আমাকে কতটা ভালোবাসেন তার প্রমাণ আজ আমি পেয়েছি। আমি কথা দিচ্ছি, আজকের মতো অরাজকতার সৃষ্টি যাতে দ্বিতীয়বার কেউ করতে সাহস না পায় সেদিকে আমি শতভাগ লক্ষ্য রাখব। আমার দেশ আমার পাশে ছিল। আমার সাধারণ মানুষ আমার আসল হাতিয়ার। প্রতিটা ছাত্র, প্রতিটা মানুষের কাছে কোনো স্কিল নেই, আছে দেশের প্রতি ভালোবাসা। এটা অন্য দেশ হলে আমি বিনা দ্বিধায় মিসাইল ছুটতাম, কিন্তু আমার দেশের ভেতরে এত বড় কিছু আমি ব্যবহার করতে পারিনি। তাই এই গৃহযুদ্ধ থামাতে আমার সময় লেগেছে। আমার সব মানুষের চিকিৎসা আমি বিনামূল্যে করলাম। সবে হসপিটাল যাও, নিজেদের ট্রিটমেন্ট করাও। জাফরানি এখন সুস্থ, বাকি সমস্যাটুকু আমি মিটিয়ে দেব, কথা দিচ্ছি। প্রেসিডেন্ট জাফরানিয়া। নির্ঝর ক্লান্ত। সে এসব বলেই ভেতরে চলে যায়। সবাই আনন্দিত, সাথে গোটা জাতি বুঝে গেল এ জাতি প্রেসিডেন্টকে কতটা ভালোবাসে। যেখানে সাধারণ মানুষ হাতে যা পেয়েছে তাই নিয়ে নেমে গেছে যুদ্ধে, সেখানে আর কি বা চাওয়ার থাকে। নির্ঝর ভেতরে গিয়ে দেখে কাকা গুলি খেয়েছে একটা। বাবা, চাচুকে হসপিটালে নাও। আমি নিচ্ছি বাপ, তুই বাড়িতে যা। অয়ন ভাইকে নিয়ে বাড়িতে যা। হ্যাঁ ভাই, চলো। গাড়িতে বসে অয়ন নির্ঝরকে পর্যবেক্ষণ করছে। আর কত দেখবে? কোথাও লাগেনি তো ভাই? না, লাগেনি, সব ওদের রক্ত। ভিলাই নির্ঝরের গাড়ি পৌঁছালে নির্ঝর নামতে গিয়ে থেমে যায়। কি হলো? তোর ভাবি আমি এইভাবে দেখলে ভয় পাবে না তো? তুমি পাগল, বের হও। নির্ঝর বের হতেই সামনে থেকে কেউ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। ভাগ্যিস নির্ঝর ধরে বসেছিল, না হলে মেয়েটা পড়েই যেত। নির্ঝরের গাড়ি ভিতরে প্রবেশ করার সাথে সাথে একজন সার্ভেন্ট দৌড়ে চলে যায়। ছায়ার রুমে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, মাননীয় রাষ্ট্রপতি এসেছে। ছায়ার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে কোনো কিছু না ভেবেই দৌড় লাগায়। অনু পেছন থেকে চিৎকার করে ছায়ার পেছনে ছুটতে থাকে। ছায়া আপু, তুমি প্রেগনেন্ট, ভুলে যেও না।
অনুর কথা শুনতে শুনতে সে গিয়ে একেবারে নির্ঝরকে জড়িয়ে ধরে। এত ফোর্স ছিল যে নির্ঝরও এক কদম পিছিয়ে যায়। অয়ন পাশে দাঁড়িয়ে মৃদু হাসে। সামনে তাকিয়ে দেখে অনু দাঁড়িয়ে আছে। তার চোখ অয়নকে দেখে থেমে গিয়েছে। অনুও মনে হয় যেন একটু ইচ্ছে হচ্ছে ছায়ার মতো অয়নকে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা পারছে না। তার বেঁধে যাচ্ছে কোথাও। অয়ন এগিয়ে আসে অনুর সামনে। তুমি ঠিক আছো? অনু খুবই লজ্জা পায়। কথাটা তার আগে শোনা উচিত ছিল, কিন্তু দেখো ছেলেটা এরকম একটা পরিস্থিতি পার করে এসে তার কাছে জিজ্ঞেস করছে সে কেমন আছে। ভালো, আপনি ভালো আছেন? কোথাও লাগেনি তো আপনার? না, লাগেনি। ছায়া নির্ঝরকে কতটা সময় সেভাবেই জড়িয়ে ধরে রাখলো বোঝা গেল না। তবে ছায়ার হৃদস্পন্দন স্বাভাবিক হলে তবেই নির্ঝরকে ছাড়ে ছায়া। কোথায় চলে গিয়েছিলেন? আমাকে একবার বলার প্রয়োজন বোধ করেননি আপনি? কেন আমায় কষ্ট দিয়ে কি লাভ পান আপনি? অভিযোগ, অনেক অভিযোগ। মায়াবী চোখ দুটোয় মুক্তদানা চিকচিক করছে। নিজের রক্তাভ হাতখানা ছায়ার মুখে রেখে চোখটা মুছিয়ে দেয় নির্ঝর। স্টপ ক্রাইং। ছায়া এবার সব কিছুর পরোয়া ছেড়ে নির্ঝরের ওষ্ঠজরা আঁকড়ে ধরে। অয়ন সে দৃশ্য দেখে অনুর দিকে তাকায়। অনুও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রুমে চলো, ওদের সময় তো। অনু মাথা নাড়িয়ে ভেতরে চলে আসে। কিছুক্ষণ পর ছায়া সরে আসে। নির্ঝর ছায়ার গালে হাত দিয়ে স্লাইড করছে। ছায়া ফুপিয়ে ওঠে। চলুন উপরে চলুন। বাবার চাচু কোথায়? হসপিটালে। কেন? চাচুর গুরু লেগেছে। আল্লাহ। বেবিজান, ভেতরে চলো প্লিজ। হ্যাঁ চলুন। নির্ঝর ভেতরে গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে। শুধু ছায়া যে বেগে ছুটে গেল তারা লজ্জায় এগোয়নি। আনিকা বেগম ছেলেকে জড়িয়ে ধরে। আমার সোনা ছেলে, আমার মানিক একটা। কপালে চুমু খায় নির্ঝরের। আমি ঠিক আছি মা। কত বেশি চিন্তা করেছি আমি। আমি ঠিক আছি মা। রিনিতা বেগম এগিয়ে আসেন। বাবারে, কোথাও লাগেনি তো? না চাচি। তোর চাচু আর বাবা কোথায়? নির্ঝর কিছুক্ষণ চুপ থাকে। চাচুর গুরু লেগেছে, হসপিটালে ওরা। আল্লাহ, কি বলিস? হাতে লেগেছে চাচি, বেশি সমস্যা নেই। আমি যাব না চাচি, এখনো দেশের অবস্থা ভালো নয়। আমি তোমাদের নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। ছায়া বসে আছে বিছানায়। নির্ঝর শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বের হয়। ভেতরে এসে দেখে ছায়া বসে আছে এক জায়গায়। হাতে তার একটা কিছু, যা নিয়ে এসে নাড়াচাড়া করছে। নির্ঝর তোয়ালেটা পাশে রেখে ছায়ার পাশে এসে বসে। ছায়া জিনিসটা মুঠোয় করে নেয়। বেবিজান, কি লুকাচ্ছ? ছায়া মৃদু হেসে নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর ছায়ার কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয়। কিছু হয়েছে? ছায়া হাতের মুঠো থেকে নির্ঝরের হাতে কিটটা দিয়ে দেয়। নির্ঝর ভ্রু কুঁচকে তাকায়। কি এটা? ছায়া মিষ্টি হাসছে, যাতে লুকিয়ে আছে লজ্জা আর লজ্জা। নির্ঝর হাতে নিয়ে ভালো করে দেখে। কিটের ওপর দুটো দাগ দেখে নির্ঝর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ছায়া নির্ঝরের হাতের ওপর হাত রাখে। খুশি হননি? নির্ঝর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। চোখ দুটো টলমল করে উঠছে তার। বিশ্বাস করবা না, তুমি আমাকে কি খবর জানালে বেবিজান? নির্ঝর জড়িয়ে ধরে ছায়াকে। ছায়ার মুখে সর্ব জায়গায় চুমু খায়। ছায়ার পেটেও চুমু খায়। আমার ছোট্ট সোনা। নির্ঝর অনেকগুলো চুমু খায় পেটে। ছায়া সুরসুরি অনুভব করে হেসে দেয়। সুরসুরি লাগে? আমার বেবিজান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বিশ্বাস করো, আমি ভাবতে পারছি না আল্লাহ আমাকে যে এত বড় খুশি দিয়েছে। নির্ঝরের চোখে পানি। একটা পুরুষ কখন কাঁদে অতিরিক্ত খুশি, তাও তার চোখে পানি আসে। কতটা ভালোবাসে এমন পাগল হওয়া যায়। নির্ঝর ছায়ার ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। ছায়াকে কিছু বলার সুযোগ না দিয়েই ওকে নিয়ে বিছানায় চলে আসে। আপনি খাবেন না? পরে, এখন কথা বলো না প্লিজ। আই ক্যান্ট কন্ট্রোল। ছায়ার গলায় কামড় বসিয়ে দেয়। ছায়া খামচে ধরে নির্ঝরের শার্ট। নির্ঝরের ভালোবাসার ভেতর ছায়ার পরনের শাড়িটা বাধা দিচ্ছে। অন্য দিন হলে হয়তো টান মেরে খুলে ফেলত, কিন্তু এখন ছায়ার অবস্থার কথা চিন্তা করে ধীরে সুস্থে শাড়িটা খুলে ফেলে। ছায়ার চোখ তখনও বন্ধ। নির্ঝর বন্ধ চোখ দুটোই চুমু খায়। সব আমার, শুধু আমার। ছায়াও নির্ঝরকে ভালোবাসা ফেরত দিতে ব্যস্ত। ছায়াও নির্ঝরের ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে নেয়।
রাত 8টা। নির্ঝর ছায়ার ঘাড়ে মুখ গুজে চুমুই দিচ্ছে। ছায়া আধখোলা চোখে নির্ঝরের দিকে তাকায়। খেয়ে নিন যান। তোমার নেশে আমার মনে হয় আমি সব ভুলে যাচ্ছি। এবার উঠুন। নির্ঝর ছায়ার ঘাড়ে নাক ঘষে। ভালোবাসি বাবুর আম্মু। ছায়া হেসে দেয়। নির্ঝর ছায়ার ঠোঁটে চুমু খায়। এতটুকু আদরে আমার কিচ্ছু হয় না, কিন্তু তোমার শরীরের কথা ভেবে ছেড়ে দিলাম। ছায়ার গাল লাল হয়ে গেছে। এভাবে লজ্জা পেলে আমি কিন্তু আবার নিয়ন্ত্রণ হারাবো ভেবেছেন। উঠুন। ঠিক আছে। নির্ঝর উঠে দাঁড়ায়। কাবার থেকে গেঞ্জি নিয়ে পরে নিচে চলে যায়। অয়ন বসে রাতের খাবার খাচ্ছে। অনু সব কিছু বেড়ে দিচ্ছে। সবাইকে খাইয়ে দিয়েছে আনিকা বেগম। সবাই ক্লান্ত, যে যার মতো ঘুমিয়ে পড়েছে। আর কিছু লাগবে? না। অনু সরে যেতে নিলে অয়ন অনুর হাত ধরে বসে। অনু ফিরে তাকায়। অনুকে টান দিয়ে নিজের কোলে বসায়। অনুর চোখ বড় বড় হয়ে গিয়েছে। প্রিয়তমা, আমার কোলে বসো। কেন? তুমিও খাওনি আমি জানি। আমি। অয়ন অনুর মুখে খাবার তুলে দেয়। অনু খেয়ে নেয়। এসব মিষ্টি কেয়ারগুলো তার ভীষণ পছন্দ হয়। অয়ন অনুর খাওয়ার মাঝেই সিঁড়ি বেয়ে নির্ঝর নামে নিচে। আল্লাহ, ভাইয়া ভালো আছেন? বসে থাকো, ভাইয়া কিছুই বলবে না। আল্লাহ, নির্লজ্জ আমার ভাসুর হয় না। অনু উঠে যায় জোর করে। নির্ঝর টেবিলের কাছে এগিয়ে আসে। অনু, খাবার দাও তো। ভাইয়া আপনাকে? না, প্লেটে দাও, উপরে নিয়ে যাব। এক্ষুনি দিচ্ছি। অনু কিচেনে চলে যায়। ভাই, হুম, কি হবে, কি হলো, আমাকে খুলে বলো। এখন না, তোর ভাবিকে খাইয়ে নেই, কারণ নিরিবিলি সব বলবো। ওকে। অনু খাবার নিয়ে আসে। ভাইয়া এই যে। থ্যাংক ইউ। ওয়েলকাম। নির্ঝর খাবার নিয়ে ওপরে চলে যায়। অনু নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কি ভাবছো? ছায়ার কি হয়েছে? নিচে আসলো না কেন? অয়ন হাসে, তবে সেই হাসি দুষ্টু হাসি। তুমি জানতে চাও? অনু আসলেই কিছু বোঝেনি। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। প্র্যাকটিক্যালি বুঝবা? মানে? অয়ন দাঁতের নিচের ঠোঁট কাটে। অনু এবার বুঝতে পারে। সে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর আরশেতে সে আপনার ভাবি, ভুলে যান আপনি? অয়ন শব্দ করে হেসে দেয়। যথেষ্ট মানি। আমি কি তাকে অপমান করে কিছু বলেছি? থামুন, খাবার শেষ করে আসুন। অনু রুমে চলে যায়। অয়ন খাওয়ার মাঝে একবার কল করে চাচাকে। হ্যালো, বড় আপু। হ্যাঁ বাবা, বল। বাবার কি অবস্থা? এখন ভালো, কাল আমরা চলে আসবে বাড়িতে। আচ্ছা, কিছু লাগলে বলবেন বড় আপু। বলবনি, তোরা রেস্ট কর শোনা। ঠিক আছে। অয়ন ওপরে চলে যায়। রাত গভীর। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা বাজে। তবে এত রাত হলেও ক্লান্ত নির্ঝরের চোখে ঘুম নেই। বুকের ভেতর ঘুমন্ত ছায়ার মুখশ্রী তাকে এক অদ্ভুত সুখী মানুষ অনুভব করাচ্ছে। ছায়ার চোখের কোণায় তখনও কান্নার পানি লেগে আছে। শুকিয়ে গেছে তা। নির্ঝর জানে তার বিবিজান হয়তো প্রচণ্ড কান্না করেছে। নির্ঝর আজ নিজেকে সর্বসুখী বলে দাবি করতে পারে। সে যাকে চেয়েছে তাকে পেয়েছে। এখন তো তাদের একটা বাচ্চাও হবে। এত খুশি রাখার জায়গা কোথায়? নির্ঝর ঘুমন্ত ছায়ার পেটে হাত রাখে। এখানে একটা জীবন আছে। কিছুদিন পর তাকে বাবা বলে ডাকবে। ভেবেই খুশি লাগছে ওর। ক্লান্ত শরীরে ঘুম বাদ দিয়ে নির্ঝর কত কি ভেবে চলেছে। ছায়ার কপালে চুমু খায় নির্ঝর। ঘুমের ভেতরই নির্ঝরের দিকে ফিরে ওর কোমর বরাবর জড়িয়ে ধরে ছায়া। নির্ঝরের তাদের প্রথম দেখার কথা মনে পড়ে যায়। এরপর কত কি হয়ে গেল, তাই না? জীবনের প্রায় 1 বছর কেটে যাচ্ছে। এই তো সামনের মাসেই ওদের বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে তার বউ তাকে সেরা উপহারটা দিয়েছে। তবে এখন তারও তার বউকে সেরা কিছু দেওয়া উচিত। এত পাগল কেউ হয়? বাচ্চা হবে শুনে যে সারাটা রাত বউয়ের মুখ দেখে কাটিয়ে দেয়, মাঝরাতের দিকে হঠাৎ অনুর ঘুম ভেঙে যায়। তার শরীর ঘেমে গিয়েছে। নিশ্চিত কোনো বাজে স্বপ্ন দেখেছে সে। অনু উঠে বসে। পাশে অয়ন ঘুমিয়ে আছে। অনু খেয়াল করলো ফর্সা কপালে একটা কাটা দাগ। অনু এগিয়ে গিয়ে কাটা দাগ স্থানে হাত রাখে। অয়ন গভীর ঘুমে আচ্ছন্ন। লোকটা তার কতটা খেয়াল রাখে। অনুর চোখ দিয়ে অজান্তে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে।
বাজে স্বপ্নটা সে অয়নকে নিয়েই দেখেছে। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবী তাকে দুপাশ দিয়ে চাপ দিচ্ছে যেন। অনু পাশের জগ থেকে পানি নিয়ে সেটা আগে পান করে। হঠাৎ করেই অনু অনুভব করে তার পাশে কেউ বসে আছে। ফিরে তাকাতে দেখে অয়ন উঠে বসেছে। ঘুম ঘুম চোখ নিয়ে অনুর দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, ঘুমোনি কেন? এমনি, আমি ঘুমিয়েছিলাম। অয়ন অনুর কণ্ঠ শুনেই বুঝতে পারে হয়তো কোনো সমস্যা হয়েছে। অনুকে নিজের কাছে টেনে নেয়। অয়নের বাহুডোরে অনু নিজেকে সুরক্ষিত অনুভব করে। অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু হয়েছে বৌজান? না। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? একটা বাজে স্বপ্ন দেখেছি। অয়ন অনুর কপালে ওষ্ঠ ছোঁয়ায়। অনু চোখ বন্ধ করে নেয়। এ এক অদ্ভুত অনুভূতি। কেমন বাজে স্বপ্ন? অনু অয়নকে পাশ ফিরে জড়িয়ে ধরে। কোন বাজে স্বপ্ন বলতে পারবো না, আমার আবার কষ্ট হবে। অয়ন হাসে। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। আচ্ছা শুনুন। বলো। ছায়ার মতো আমিও বাবু নিতে চাই। অয়নের চোখ বড় বড় হয়ে যায়। অয়ন মাথা নামিয়ে অনুর দিকে তাকায়। কি বলছো? সত্যি বলছি। অয়ন শব্দ করে হেসে দেয়। তুমি জানো বাচ্চা হওয়ার প্রসেস কি? অনুর গাল লাল হয়ে গেল। জানি। অয়ন এবার অনুর কপালে আবার চুমু খায়। কোনো তাড়া নেই, তুমি যখন চাইবে তখনই সব হবে। এত ভালো কেন বাসেন? জানি না, তা ভালোবাসতে কখনো কারণ লাগে না, এমনি হয়ে যায়। জানো, নির্জর ভাই সেদিন দাদির জন্য ফুল কিনতে গিয়েছিল। ওর পাশে আমার বোন রোজি ছিল। আমার বোনকে তো দেখেছো, এত সুন্দরী, তার উপর লাল রঙের একটা জামা পরে সাজুগুজু করে গিয়েছিল। কিন্তু ভাই এর সেদিকে কখনোই চোখ যায়নি। ভাই দেখেছিল ফুল দোকানে সাধারণ একটা সাদা ফ্রক পরিহিত মেয়েকে। সে হাসি খুশি হয়ে ভাইকে গোলাপের তোড়া বানিয়ে দিয়েছিল। ভালোবাসতে কোনো কারণ লাগে না, ভালোবাসা এমনি হয়। থাকার হলে এমনি থাকা যায়, না থাকার হলে হাজারটা অজুহাত দেওয়া যায়। আপনি ছিলেন ভাইয়ার সাথে সেদিন? না, বোনের মুখে শোনা। আমি ভাইয়ের বিয়ের পর এসেছি দেশে। আচ্ছা, ভাইয়া কি সত্যিই ছায়াকে জোর করে বিয়ে করেছিল? অয়ন অনুর দিকে তাকায়। করলেও ক্ষতি নেই, যা তোমার তা একসময় না একসময় তোমারই হতো। কথাটা বলে অয়ন অনুকে জড়িয়ে ধরে। অনু একটা নিঃশ্বাস ছাড়ে। অয়নের শরীরে একটা পুরুষালী ঘ্রাণ আসছে তার নাকে। এ এক অদ্ভুত প্রশান্তি। ভোর 5টা। ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায় ছায়া। দরজাটাও বন্ধ করার সময় পায় না। তার শরীর থেকে যেন সব বেরিয়ে আসবে। রাত করে ঘুমিয়েছিল নির্ঝর, কিন্তু ছায়ার গঙ্গানি শুনে সে দ্রুত উঠে ওয়াশরুমে চলে যায়। ছায়ার এমন অবস্থা দেখে ছায়ার পিঠে হাত রাখে। 2বার এরকম হওয়ার পর ছায়ার একটু ভালো লাগে। নির্ঝর হালকা নাইট ড্রেস এনে ছায়াকে পরিয়ে দেয়। এরপর শুইয়ে দেয় বিছানায়। ডক্টরকে কল করে তখনই। ডক্টর বলে এটা স্বাভাবিক, প্রেগন্যান্সির সময় এরকমটা হয় মেয়েদের সাথে। নির্ঝর একটু শান্তির নিঃশ্বাস ছাড়ে। ছায়ার পেটে হাত রেখে বলে, মাম্মাকে বেশি বিরক্ত করো না সোনা। মাম্মাকে কষ্ট পেতে দেখলে যে আমার সব উলট পালট হয়ে যায়। ছায়া হাসে। শুয়ে পড়ুন, আমার জন্য আপনার কষ্ট হয় সব সময়, তাই না? একেবারেই তা নয়, তুমি আমার দায়িত্ব ভুলে যাও কেন? ছায়া হাসে। কি পরিমাণ ভালোবাসে এই লোকটা তাকে। সকাল 10টা। আতিফ চৌধুরী আর আতিক চৌধুরী ভিলায় প্রবেশ করে। মোটামুটি গোটা চৌধুরী পরিবার, অনু এবং ছায়ার বাবার বাড়ির সবাই এখন চৌধুরী ভিলায় উপস্থিত। সবাই মিলে বাগানে বসে গল্প করবে এবং ব্রেকফাস্ট করবে। সময়টা ভালো কাটাবে তাদের, এটাই প্ল্যান করে আনিকা বেগম। আনিকা বেগম গিয়ে নির্ঝরের রুমে ওদের ডাকতে যায়। সকাল সকাল মায়ের ডাকে ঘুম ভাঙে নির্ঝরের। বিছানা থেকে নেমে দরজা খুলে মাকে দেখে বলে, কি হচ্ছে মা? তোর বাবা এসেছে, সবাই মিলে বাগানের ডান পাশে ব্রেকফাস্টের আয়োজন করেছি, আয় ছায়াকে নিয়ে আয়। ভোর 5টা থেকে ওর 2বার বমি হয়েছে। এটা স্বাভাবিক, তুই যখন পেটে ছিলি তখন আমিও এরকম অসুস্থ থাকতাম। কই সর, আমাকে যেতে দে, ওকে দেখি কি অবস্থা। নির্ঝর সরে দাঁড়ায়। আনিকা বেগম ভেতরে চলে আসে। ছায়া বিছানায় উঠে বসেছে শাশুড়ির কণ্ঠ শুনে। কি রে মা, খারাপ লাগছে? না মা, সকালে প্রচন্ড খারাপ লাগছিল, এখন একটু ভালো লাগছে। এরকম হয়, বিকালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখি উনি কি বলে। তোর বর আমাকে এরকম জ্বালিয়েছে,
পুরো 10টা মাস আমার পেটে ছিল। 10টা মাস আমি ঠিক করে কিছু খেতে পারতাম না। ছায়া শব্দ করে হেসে দেয়। বাহ, সব দোষ এখন আমার। তো কি, আসবি, বাগানে সবাই মিলে ব্রেকফাস্ট করব। ও বলছিলাম কি, বাগানের গাছে ওই যে পাকা মরিচটা আছে না, হ্যাঁ, ওই মরিচগুলো ছিঁড়ে আমাকে দিতে বলবা, আমি ওগুলো দিয়ে ভাত খাবো। আচ্ছা, বলবো। তুমি তো ঝাল কবে থেকে খাওয়া শুরু করলে? তুই বুঝিস কিছু? এই সময় স্বাদ পরিবর্তন হয়। তাই বলে ওই ঝাল? যা বাবা, ফ্রেশ হয়ে নে। নির্ঝর ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর পুরো চৌধুরী পরিবার এখন এক জায়গায়, তার সাথে ছায়া আর অনুর বাড়ির লোকও। চৌধুরী ভিলা, যা কাল পর্যন্ত ছিল শান্ত ম্লান, সেখানে আজ খুশির বন্যা। সবার হাসি ঠাট্টার মধ্য দিয়ে কেটেছে এক অসম্ভব সুন্দর সকাল। রোজ এরকম ব্রেকফাস্ট হলে আর কি লাগে। রোজও খুশি আজ। অনেক শখ ধকল গেল যে। রোজই পাশের চায়ের কাপে চুমুক দিয়ে ভাবে, এক তরফ থেকে ভালোবেসে গেলে সেটা হয় বোকামি, কিন্তু বেহায়া মন এটা কখনোই বুঝতে চায় না। আমার নিজেকে শক্ত করা উচিত, আমারও নিজের জন্য একটা আলাদা জগৎ তৈরি করা উচিত। আর এভাবে কেটে গেল একটা মাস। দেশ এখন পুরোপুরি নির্ঝরের নিয়ন্ত্রণে। অনু আর অয়নের সম্পর্কের মাঝে এখন বিশাল বদল। ছায়ার হরমোনের কারণে একটু বেশি বেসামাল হয়ে গেছে। তাকে এখন সামলানো যে কি কঠিন একটা বিষয় শুধু নির্ঝর জানে। রোজি মেয়েটা গিয়েছে দেশের বাইরে। হ্যারি নামক একটা ছেলের সঙ্গে সে ডেট করেছে। ছেলেটা বাহিরের দেশের। রোজি পড়ালেখা করছে সেখানে, তাই এখন কিছুদিন সেখানে থেকে নিজেকে শান্ত করা উচিত, এমনটাই ভাবে রোজি। অফিসে বসে নির্ঝর কিছু পেপার দেখছে, এমন সময় অয়ন ভেতরে প্রবেশ করে। ভাই। হ্যাঁ ভাই, তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছো? কি? অয়ন দরজা বন্ধ করে নির্ঝরের সামনে আসে, বসে। সে রাতে এতগুলো অফিসারের মাঝে কেন সেনা প্রধান বেঁচে গিয়েছিল? নির্ঝর হাসে। অয়ন অবাক হয়। ভাই, তুমি হাসছো কেন? এমনি। দূর, তুমি সবাই জানতে। আমি জানতাম এটা ভয়ানক। আমি হুমকি পেয়েছিলাম ছায়ার জন্য, যার ফলে ওকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছিলাম। এসব কিছু অনেক আগে থেকে চলে আসছে, আমাদের বুঝতে একটু দেরি হয়ে গেল জাস্ট। মিস স্যারের সঙ্গে আমরা সকল রকম তেল এবং গ্যাসের আমদানি রপ্তানি বন্ধ করলাম আজ থেকে। কিন্তু ভাই, জাফরানিয়ার ক্ষতি হবে না। মিস সারা চাপে বলে ঠিকই সবটা বুঝতে পারবে সে ঠিক কার সঙ্গে পাঙ্গা নিয়েছিল। সেনাপ্রধানকে ডোম ঘরে পাঠানো হোক, যেখানে আদনান আছে। ওদের সাথে আমি সেখানে দেখা করব। আর হ্যাঁ, পরবর্তী সেনাপ্রধান অফিসার নাবিল খানকে করা হবে। জি ভাই। সব কাগজের সাইন শেষ, এখন আমাকে বাড়িতে যেতে হবে। তুই তো জানিস আমার দেরি হলে আর আজ ভেতরে না বাইরে থাকা লাগবে। হ্যাঁ, যাও। নির্ঝর বেরিয়ে যায়। কি একটা অদ্ভুত রেপিড টেলিকাস্ট চলছে, যাকে পুরো দেশ ভয় পায়। সে ঘরে গিয়ে তার বউকে ভয় পায়। 20 বছরের একটা বাচ্চা মেয়েকে ভয় পায় সে। নির্ঝর গাড়িতে অনেকগুলো জিনিস কিনে নিয়ে এরপর ভিলার উদ্দেশ্যে রওনা করে। নির্ঝরের গাড়ি ভিলায় প্রবেশ করে, কেউ তাকে জড়িয়ে ধরে। মেয়েটা এত পাগল, এভাবে কেউ এসে পড়ে বুকের ওপর। নির্ঝর প্রতিবার ওকে শক্ত করে ধরে বসে, যার ফলে মেয়েটা মাটিতে পড়তে পারে না। বিবেচান, কতগুলো সময় আপনাকে ছাড়া কাটিয়ে ফেলেছি আমি। ভেতরে যাই। হ্যাঁ। রুমে বসে ছায়ার চুল মুছে দিচ্ছে নির্ঝর। বাহির থেকে এসে শুধু ব্লেজারটা খুলেছে। সাদা শার্টের হাতাটা ফোল্ড করে বউয়ের ভেজা চুলগুলো মুছে দিচ্ছে সে। ছায়া আসলে মাত্র গোসল করে বের হয়েছিল। ছায়া চকলেট খাচ্ছে আর নির্ঝর ছায়ার চুল মুছে দিচ্ছে। এই দৃশ্য সত্যি মনে লাগার মতো। চুল মোছা হয়ে গেলে হেয়ার ড্রায়ার দিয়ে ছায়ার লম্বা চুলগুলো শুকিয়ে দেয়। এই চুলগুলো নির্ঝরের ভীষণ পছন্দ, কিন্তু এত বড় চুল হবার কারণে মেয়েটার ঠান্ডা লেগে যেতে পারে। নির্ঝরের এতটাই পছন্দ যে কাটার কথা ভাবতেও পারে না, কিন্তু অন্তঃসত্ত্বা বউয়ের ঠান্ডা লাগতেও বেশি সমস্যা। নির্ঝর ছায়ার চুল শুকিয়ে ছায়ার মাথায় চুমু খায়। বিবেচান, হুম, তুই বসো, আমি ফ্রেশ হয়ে আছি। ঠিক আছে। নির্ঝর ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে ছায়া বাচ্চাদের মতো চকলেট খাচ্ছে। নির্ঝরের লোভ সামলাতে পারল না। ছায়ার ঠোঁটে লেগে থাকা চকলেটটুকু নির্ঝর খেয়ে নেয়। ছায়া নির্ঝরের এমন কাণ্ডে স্তব্ধ হয়ে যায়। কি হলো বিবেচান, খেয়ে নাও। ছায়ার ঘ্রাণ নিতে নিতে কথাগুলো বলে নির্ঝর। তার হাত বিচরণ করছে ছায়ার উরুতে। ছায়া একটু কেঁপে ওঠে। নির্ঝর বাঁকা হাসে।
ছায়ার গলায় মৃদু কামড় বসিয়ে দেয়। ছায়ার হাত থেকে চকলেটটা পড়ে যায়। নির্ঝর ছায়ার চোখের দিকে তাকায়। আরেকটি গোসল না হয় করেই নিও। ছায়ার গাল লাল হয়ে গেছে। গত বেশ কিছুদিন সে অসুস্থ ছিল। নির্ঝর দিন রাত জেগে ছায়ার খেয়াল রেখেছে, কিন্তু এখন ছায়া আগে থেকে বেশি সুস্থ। আসলে ছায়ার শরীরটা আবহাওয়ার মতো রং বদলাচ্ছে। এখন ভালো তো একটু পর খারাপ। নির্ঝরের সবটা সামাল দিতে একটু কষ্ট হলেও সে ছায়ার খেয়াল রাখতে একটুও কুঞ্জিসি করছে না। কিছুক্ষণের মাঝে বদলে যায় ঘরের আবহাওয়া। ছায়ানীর নিজেদেরই জগতে ব্যস্ত হয়ে পড়ে। প্রেগনেন্সির জন্য ছায়া একটু বেশি নির্ঝরকে কাছে টানছে, তবে এতে পরে সমস্যা হতে পারে। তাই নির্ঝর যথেষ্ট পরিমাণ নিজেকে শান্ত করার চেষ্টা করছে। দুপুরের সময় ছায়াকে আবারও গোসল করিয়ে চুল শুকিয়ে দিচ্ছিল নির্ঝর। এমন সময় একজন মেড এসে ওদের ডাকে। ম্যাডাম, ছায়া বড় ম্যাডাম নিচে খেতে ডাকছে। আসছি। ছায়া নির্ঝরের সঙ্গে নিচে চলে আসে। সবাই আছে সেখানে। অনু খাবার সার্ভ করছে। ছায়া সুস্থ থাকলে তারা দুজনই একসঙ্গে কাজটা করে। অনুর চুলও ভেজা। অনু চুল শুকানোর সময় পায়নি। অয়ন শুধু অনুর দিকেই তাকিয়ে আছে। মেয়েটা কি মায়াবী, আর তাকে একান্ত কাছে পাওয়ার পর মেয়েটা আরও সুন্দরী হয়ে যায়। যদিও এটা একান্ত তার ধারণা। অনু খাবার সার্ভ করে নিজে খেতে বসে। ছায়া খাবারের ভেতরে 2টা পোটকা মরিচ ভেঙে নিয়েছে, যার ঘ্রাণ নাকে আসতেই নির্ঝরের অবস্থা খারাপ। এদিকে ছায়া সেটা তৃপ্তি করে খাচ্ছে। মম, হাউ ক্যান শি ইট দ্যাট মাচ স্পাইসি? আনিকা বেগম ছেলের কথায় হেসে দিল। তুই যখন পেটে ছিলে আমি এরকম ঝাল খেতাম, ভেবেছিলাম হয়তো আমার ঝালুতে বাবু হবে, কিন্তু তুই তো পোল্ট্রি মুরগি, ঝাল খেতেই পারিস না। শাশুড়ির কথায় ছায়া হেসে দেয়। মা, ব্রয়লার মুরগি বলো, ভালো শোনাবে। নির্ঝর ছায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ছায়া চুপ হয়ে যায়। নির্ঝরের হাত ছায়ার উরুতে গিয়ে ঠেকেছে। ছায়া খাওয়া বন্ধ করে দেয়। নির্ঝর নিজের মতো খেয়ে যাচ্ছে। ছায়ার তো খাওয়া বন্ধ হয়ে গেছে। ছায়া বাম হাতে নির্ঝরের হাতটা সরাতে যাবে, তারও উপায় নেই। সরাতে সক্ষম নয়। উপায় না পেয়ে ওভাবেই খাওয়া শেষ করে ছায়া। অয়ন রুমে এসে বিছানায় আধশোয়া হয়ে বসে ফোন দেখছে। অনু ওয়াশরুম থেকে এসে অয়নের পাশে শুয়ে পড়ে। তার খুব ঘুম পাচ্ছে। সে বিছানার এক পাশে শুয়ে পড়ে। অয়ন ফোনটা রেখে অনুর দিকে ফিরে অনুকে নিজের বুকে টেনে নেয়। হঠাৎ অনুর মাথায় একটা কথা আসে। আচ্ছা, একটা কথা বলুন। বলো। ভাইয়া তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে ছায়াকে একটা বাড়ি, একটা গাড়ি দিল, আর ছায়া ভাইয়াকে কি দিল? তুমি এখনই বোঝোনি ভাইয়াকে ভাবি কি দিয়েছে? না, আমি তো ওর কাছে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। অয়ন শব্দ করে হাসে। বোকামে, ভাবি ভাইয়াকে পৃথিবীর সব থেকে দামি উপহারটা দিয়েছি। অনুর মাথায় এবার কাজ করে। ও হ্যাঁ, সন্তান। সন্তান পৃথিবীতে সুখ বয়ে আনে। হ্যাঁ, সন্তানের জন্য সম্পর্ক মজবুত হয়। অনু অয়নের বুকে নাক ঘষতে ঘষতে বলে। আমাদেরও হবে। হ্যাঁ হবে, তুমি গ্রাজুয়েশনটা শেষ করো। ছায়ার পরীক্ষার সামনে, সে তো পরীক্ষা দেবে বলেছে। পাগল, ওদেরটা প্ল্যানিংয়ের ছিল না, আমরা প্ল্যান করেই নেব। তাছাড়াও হাবির কষ্ট হবে এরকম করে যাতায়াত করতে, তবুও সে করবে। তুমি জেনে শুনে কেন কষ্ট পাবা? অনু ভাবে ছেলেটা তার কথা কত ভাবে। শেষ হেমন্তের পর জাফরানিতে নামে প্রবল শীত। তুষারপাত হয় তখন। তবে প্রথম প্রথম বৃষ্টির মাধ্যমে জাফরানিয়ার পরিবেশ জানান দেয় সামনে শীত আসছে। আজকেও বাহিরের পরিবেশ বেশ অশান্ত। ঝড়ো হাওয়া আর বৃষ্টি শীতল করে রেখেছে চারদিক। রুমের দরজার পাশে দাঁড়িয়ে ছায়া ভাবে জীবনের কতগুলো সময় পার হয়ে গিয়েছে। তার হাজব্যান্ড নিজেকে সর্বস্থানে প্রমাণ করেছে। একজন ভালো স্বামী, একজন ভালো বন্ধু, একজন ভালো প্রেমিকা, সবগুলো রূপ নির্ঝরের মাঝে দেখেছে ছায়া। প্রেগনেন্ট হওয়ার পর থেকেই কেন জানি না নির্ঝরের কথা একটুও বেশি মনে পড়ে তার। সব সময় তার কাছে থাকতে ইচ্ছে করে তার বুকের ভেতর মাথা দিয়ে সারাটা দিন রাত কাটিয়ে দিতে, কিন্তু কর্মব্যস্ত থাকার কারণে সব সময় তার পাশে থাকা হয় না। তবু নির্ঝরের যে কোনো কাজের ফাঁকে সব সময় ছায়ার খোঁজ নেবে। ছায়া কি করছে কি না করছে সবটা যেন সে
পাই পাই হিসাব রাখে। ছায়া ভাবে এত সুখ তার সত্যি কাম্য ছিল কি? ছায়া মৃদু হাসে। যেদিন তাদের বিয়ে হয় সেদিন ছায়া এত বেশি কান্না করছিল, সময়টার কথা মনে পড়তে এখন হাসি পায়। তখন দুঃখ লাগত। বাড়িতে বসে সিনিয়রের দেওয়া বইয়ের পাতায় হাত বোলাচ্ছে ছায়া। নির্ঝর সেদিন ছায়াকে বাড়িতে রেখে যাওয়ার পর কেটে গেছে আজ 25 দিন। নির্ঝরে দেখা পায়নি ছায়া, তবে টিভিতে নির্ঝরকে রোজ দেখে ছায়া। সেই সাথে সে এটাও দেখে সবার চোখে নির্ঝর যে দেশের প্রাণ। ছায়া বড্ড রাগ হয়। দেশপ্রধান তার সঙ্গে এমন কেন করল? বইতে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে ছায়া। হঠাৎ করে ঘাড়ে কারোর স্পর্শ পায় সে। চোখ খুলে ওপরে তাকাতে দেখে প্রেসিডেন্ট সাহেব তার সামনে। এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ায় ছায়া। আপনি? ভয় কেন পাচ্ছ? মানে আপনি এইখানে কেন? কেন, আমার কোথায় থাকা উচিত? কোথাও না। চল আমার সাথে। কোথায় যাব? আমরা বিয়ে করব। কথাটা বলেই নির্ঝর ছায়ার হাত ধরে টেনে রুম থেকে বের করে। ছায়া নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করতে করতে বলে, না ছাড়ুন, আমায় ছেড়ে দিন। যাবো না, আমি কোথাও যাবো না, বিয়ে করবো না আমি। ছায়া লক্ষ্য করলো তার মা, বাবা, বোন কেউই নেই আশেপাশে। ছায়ার মন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। আমার বাবা মা আপু কোথায়? কোথায় ওরা? ছাড়ুন আমায়। কোথায়? কি করেছেন ওদের সাথে? ছায়ার বাম হাতের নখ দিয়ে নির্ঝরের হাতে খামচি দিয়েছে এত জোরে যে ছায়ার নখের দাগ বসে গিয়ে রক্ত বের হয়ে গেছে। নির্ঝর এবার প্রচণ্ড রেগে যায়। ছায়াকে ছুঁড়ে মারে গাড়ির ভেতর। গাড়ির অপর পাশের জানালা মাথাটা বাড়ি খায় তার। ছায়া মাথাটা ধরে বসে পড়ে। নির্ঝর পাশে উঠে দরজা লাগিয়ে গাড়ি স্টার্ট করতে করতে বলে। ছায়া এদিক ওদিক তাকিয়ে নির্ঝরের হাত ধরে ওকে ছেড়ে দিতে বলে। নির্ঝর কিছুই বলে না, শান্ত হয়ে ছায়াকে কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। শান্ত হবে বেজান, তোমার ভবিষ্যৎ আমি। তাহলে কেন আমার থেকে পালাবা? আজ না হয় কাল আমাদের বিয়ে তো হতোই, তাহলে আজকে হলে সমস্যা কি? শান্ত হও। ছায়া দূরে সরে আসতে আসতে বলে, আপনি একটা জানোয়ার, ছাড়ুন আপনি আমায়। মা বাবাকে কোথায় রেখেছেন? বিয়ে করবো না আমি আপনাকে। কতটা নিয়ন্ত্রণ করা যায় নিজেকে? একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয় ছায়ার গালে নির্ঝর। এতে করে ছায়া ভয় পেয়ে যায়, ব্যথা পেয়েছে। এই বোধহয় প্রথম হাত তুলছিল তার গায়ে কেউ। এরপর পার্কে একদিন, তবে ছায়া যে পরিমাণ তাকে জ্বালিয়েছে, শর্ট টেম্পার লোক হলে হয়তো অনেকগুলো থাপ্পড় খাওয়া লাগতো তার। থাপ্পড় খেয়ে ছায়া নিজেকে এক কোণায় গুটিয়ে নেয়। প্রথমবার চৌধুরী ভিলাতে নিজের চোখের সামনে দেখে অবাক হয় ছায়া। সেদিন এই ভিলার সবাই অচেনা মুখ ছিল তার কাছে। নির্ঝরের হাত ধরে প্রবেশ করেছিল চৌধুরী ভিলায়। ভেবেছিল জীবন হয়তো এখানেই শেষ, কিন্তু এই মানুষটাই যে তার জীবনের শুরু, এটা কি জানতো ছায়া? জানতো না। হঠাৎ কারোর ঠান্ডা হাত পেটের ওপর পড়তে অতীতের স্মৃতি থেকে ছায়া বর্তমানে ফেরে। একটু কেঁপে ওঠে। নির্ঝর নিজের ওষ্ঠ জোড়া ছায়ার কাঁধে রাখে। আমার বাবুর আম্মু কি করছে? চলে এসেছেন? হ্যাঁ। ছায়ার পেটটা অনেক বড় হয়েছে। নির্ঝরের দুহাতের মাঝে এখন আসে না। নির্ঝর ছায়াকে ফ্রিয়ে হাঁটু ভাঁজ করে মাটিতে বসে, ছায়ার পেটে কান রাখে। আমার বাবুটা কি করে? বাবু তোমার জন্য অপেক্ষা করছে বাবু। ছায়া নির্ঝরের মাথায় হাত রাখে। খুব অপেক্ষা পাপার বাবুর জন্য? হ্যাঁ। তাহলে বাবু আর বাবুর আব্বুর জন্য পাপা কি নিয়ে এসছে? অনেকগুলো চকলেট। ওয়াও, তাই? হ্যাঁ। ছায়া কুঁজো হয়ে নির্ঝরের কপালে চুমু খায়। নির্ঝর তাকিয়ে আছে ছায়ার দিকে। নির্ঝর অবাক হয় ছায়ার কাণ্ডে। ছায়া নির্ঝরের গালে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করছে। কি হয়েছে? ছায়া মৃদু হেসে উত্তর দেয়, কিছু না, ভালোবাসা পাচ্ছি। তাহলে ঠিকঠাক করে পাওয়া উচিত। ছায়া ভ্রু কুঁচকে তাকায়। পর মুহূর্তে সে নির্ঝরের নিচে চলে এসেছে। নির্ঝর ওর অস্ত্রজোড়া আঁকড়ে ধরেছে, বাম হাত পেটে রেখে হাত বুলাচ্ছে। পাপা, মাম্মা এবং বেবি দুজনকে ভীষণ ভালোবাসে। সন্ধ্যার দিকে ছায়া লিভিং রুমের সোফায় বসে বসে বাদাম খাচ্ছিল। অনু এসে ছায়ার পাশে বসে। অনুকে দেখে বেশি ভালো মুড ঠেকছে না। ছায়া জিজ্ঞেস করে, কি হয়েছে? ধুর, ভালো লাগে না। আমার দেবর আস্ত একটা সান্ডা ছায়া। ছায়া শব্দ করে হেসে দেয়। সান্ডা কেন? সান্ডা যেমন হালাল কিন্তু দেখতে রুচি হয় না, তোমার দেবরও ঠিক অমন হালাল কিন্তু রুচি হয় না।
ছায়া এবার শব্দ করে হেসে দেয়। ও মা, এগুলো কি বলো? কি সব উদাহরণ তোমার কাছে? মা, পেট পেট ব্যথা হচ্ছে আমার হাসির জন্য। থাক, এত হেসো না। পিচ্চি মাম্মাটা কেমন আছে? অনু হলো এক আদুরে চাচি, যে কিনা ছায়াকেই বাচ্চা বানিয়ে দিয়েছে। ছায়ার গাল টানা থেকে শুরু করে সব আদর বাচ্চার মতো করে সে ছায়াকেই দেয়, যেন ছায়ার পেটে বাবু নয়, ছায়াই হলো গোটা একটা বাবু। ওদের কথার মাঝে নির্ঝর সেখানে উপস্থিত হয়। অনুকে ছায়ার পেটের সাথে চুমু করতে দেখে পাশে এসে বসে। এভাবে কি অনুভব করা যায়? হ্যাঁ, আপনি জানেন ভাইয়া, আমার তো মনে হয় ছায়া নিজেই একটা বাচ্চা। এমন সময় অয়ন মুখ ফুলিয়ে হাঁটতে হাঁটতে ওদের সামনে এসে বসে। অয়নকে দেখে অনু ভেংসি কাটে। হুশ! ছায়া অনু আর অয়নকে দেখছে, হয়েছেটা কি সেটা বের করার চেষ্টা করছে। নির্ঝরা বুঝতে পেরেছে ওদের মাঝে ঝামেলা হয়েছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। ছায়া নির্ঝরের দিকে তাকায়। অয়ন, ভাই বলো। কি হচ্ছে তোর? মন খারাপ নাকি? আমার মন খারাপ থাকলে কার কি বলো? কেউ তোমাকে ভালোবাসে না, সবাই শুধু নিজের কথাই হবে। নিজের কথা কি ভাবলো? সবাই ভাই, তুমি বোঝো না আমি যে কি কষ্টে আছি। ভাইয়া, আপনার ভাই যদি এতই কষ্টে থাকে তাহলে বলে দিন, কষ্ট সারা জীবনের জন্য বাপের বাড়ি রেখে আসতে, আর কষ্টই লাগবে না। ভাই তুমি বলে দাও, একবার এ বাড়িতে আমার জন্য যে বেনারসি পরে এসেছে সে বের হবে সাদা কাফনে। আমার জীবন থেকে কারোর ছুটি নেই। এসব কথা এরপর বললে খবর আছে। ছায়া আর নিঝর মাঝে ওদের ঝগড়া উপভোগ করছে আর ভাবছে পপকর্ন হলে ভালো হতো। হঠাৎ করেই অনু আর অয়নের মাঝে কেউ কুসুম বালিশ ফিকে মারে, যা দেখে দুজনেই চুপ হয়ে যায়। রিনিতা বেগম চণ্ডীর রূপে দাঁড়িয়ে আছে ওদের সামনে, যা দেখে ছায়া আর নিঝর দুজনের দিকে তাকায়। এগুলো কি ধরনের ব্যবহার? হ্যাঁ, লিভিং রুমে বসে বাচ্চাদের মতো ঝগড়া করে এসছে ওরা। তোরা যে এক একটা দামরা ভুলে গেছিস সেটা? রিনিতা বেগমের চিৎকার শুনে অয়ন আর অনু দুজনেই নিজেদের হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। সরি আম্মু। সরি শাশুড়ি আম্মু। রিনিতা বেগম পেছনে নির্ঝর আর ছায়াকে দেখে বলে, আর তোরা? ওরা ঝগড়া করছে আর তোরা মাঞ্জা মেরে উপভোগ করছিস? হ্যাঁ, সরি চাচি। ছায়া মাথা নাড়িয়ে নেয়। সরি চাচি। রিনিতা বেগম চোখ ঘুরান, তারপর তিনি লিভিং রুম ছেড়ে চলে যায় ওপরে। ছায়া একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে। অনু বসা থেকে উঠে দাঁড়ায়। হুশ! কোনো হার্টলেস মানুষের সাথে ঝগড়া করার থেকে রুমে গিয়ে রেস্ট করা ভালো। অয়নও উঠে দাঁড়ায়। হ্যাঁ, এখন তুমি হার্টলেস, বাকি সবাই হার্ট উইথ। ছায়া শব্দ করে হেসে দেয় অয়নের কথা শুনে। নির্ঝর সেই হাসির দিকে তাকিয়ে আছে, সেই হাসি যেটা নির্ঝর দেখেছিল যেদিন ওদের প্রথম দেখা হয়। আসসালামু আলাইকুম স্যার, বলুন আপনাদের কি লাগবে? নির্ঝর হাসে, ওর সোনালি অতীত। রাতে খাবার খাওয়া সবাই রুমে চলে যায়। নির্ঝরের বুকে ছায়ার মাথা। নির্ঝর বই পড়ে শোনাচ্ছে ছায়াকে। কি এক বদ অভ্যাস হয়েছে, শোবার আগে তার বেড টাইম স্টোরি শুনতে ভালো লাগে। নির্ঝর বাচ্চাদের স্টোরি বই নিয়ে এসেছে, স্টোরি শোনাচ্ছে ছায়াকে। মেয়েটা তো বাচ্চা ছিল, একটা বাচ্চা মেয়েকেই বিয়ে করেছে। বয়স যখন 19 তখন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলেছিল। নির্ঝর ভেবেছিল পুরো চৌধুরী বাড়ি যেন ওর হাসির শব্দ শুনে হেসে উঠবে, নিজেদের মাতিয়ে রাখবে। কিন্তু মেয়েটা এই সংসারে এসেও অনেক সাফার করেছে, শাশুড়ি থেকে কথা শুনেছে, অনেক বাচ্চামি করেছে। সব থেকে বড় কথা, ওদের প্রথম বাস হয়েছিল দাদির রুমে। সবই ঠিক আছে, কিন্তু দাদির রুমে? নির্ঝর হাসে। দেশের দায়িত্ব কাঁধে নিয়ে এই পুরোটা জার্নি সে যতটা কঠিন সময় পার করেছে, মেয়েটা জীবনে আসার পর ততটা সব কিছু সহজ বলে মনে হয়েছে। এটা কি ভালোবাসার ছায়া ছিল? জীবনে অনেক কঠিন সময় পার করেছে সে। একজন চৌধুরী হিসেবে যেদিন এ পৃথিবীতে এসেছিল নির্ঝর, সেদিন থেকেই জানতো মৃত্যু একটা নিঃশ্বাস ত্যাগের মাধ্যম মাত্র। দেশের জন্য তাকে যে কোনো সময় মৃত্যুকে ছুঁতে হতে পারে, কিন্তু জীবন থেমে থাকবে না। তারপর এই আসনে অন্য কেউ আসবে। এই শিক্ষার সাথে নির্ঝর কখনো ভয় পায়নি। তার জীবনে মৃত্যুর কোনো ভয় ছিল না, না ছিল কিছু হারানোর ভয়। কিন্তু যখন ছায়া তার জীবনে আসলো, এরপর থেকেই জীবন নিয়ে তার ভয় হয়। ভয় হয় ছায়াকে হারানোর। এই পৃথিবীতে সে আরও কিছুদিন নিঃশ্বাস নিতে চায়, নিজের সমস্ত জীবন কাটিয়ে দিতে চায় ছায়ার সাথে।
ওর হাতে হাত রেখে হাঁটতে চায় বহুদূর, বৃদ্ধ হতে চায় একসঙ্গে। ছায়ার কপালে চুমু খায় নির্ঝর। পেটটা একটু বড় হয়েছে। নির্ঝর হাসে। একটা বাচ্চা আরেকটা বাচ্চা ক্যারি করছে, অদ্ভুত সুন্দর, তাই না? ছায়া নড়ে চড়ে ওঠে। নির্ঝর ভ্রু কুঁচকে তাকায়। ছায়া চোখ খুলে তাকায়। ঘড়ির কাঁটায় রাত 1টা বাজে। ছায়া উঠে বসে বিছানায়। নির্ঝরও উঠে বসে। আইসক্রিম খাবো। এত রাতে? হ্যাঁ। কিন্তু এত রাতে ফ্রিজে কি আইসক্রিম রাখা আছে? সেটা কি আমি জানি? তুমি বসো, আমি দেখছি। নির্ঝর বিছানা থেকে নেমে দাঁড়াতে ওর টি শার্ট পেছন থেকে ধরে বসে ছায়া। নির্ঝর ফিরে তাকায়। ছায়া হাত ওঠায়। কোলে? নির্ঝর শব্দ করে হেসে দেয়। মানে চিন্তা করো, এসব ভাবা যায়? নির্ঝর কথা না বাড়িয়ে ছায়াকে কোলে তুলে নেয়। নিচে এসে ছায়াকে কিচেন কাউন্টারে বসিয়ে ফ্রিজ খোলে। ছায়া প্রিয় চকলেট ফ্লেভার আইসক্রিম। নাও, তোমার প্রিয়। না, আমার প্রিয় না। মানে? মানে আমার প্রিয় এটা না। আমি এটা খাই না। আমি খাই ভ্যানিলা আইসক্রিম। কিন্তু ওটা তো আমার প্রিয়। তোমার তো চকলেট প্রিয়। না, এখন আমার ভ্যানিলা প্রিয়। বিবেচান, এত রাতে আমি কোত্থেকে ভ্যানিলা নিয়ে আসবো? সেটা তো আমি জানি না। আমার বউ। ছায়া মুখ ঘোরায়। নির্ঝর উপায় না পেয়ে আবার ওপরে চলে যায়। গাড়ির চাবি নিয়ে আসে নিচে। ছায়াকে কোলে তুলে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে একটা স্টোরে চলে আসে। এত রাতে কি কিছু খোলা থাকে? স্টোর মালিককে কল করে নির্ঝর। এরপর তিনি ঘুম থেকে উঠে এসে স্টোর ওপেন করে। নির্ঝর আইসক্রিম আরও নানান জিনিস নিয়ে বেরিয়ে আসে। নিস্তব্ধ রাত, চারদিকে সব কিছু নিশ্চুপ। শান্ত রাস্তার এক পাশে প্রেসিডেন্টের গাড়ি দাঁড়িয়ে আছে। তাতে হেলান দিয়ে ছায়া আইসক্রিম খাচ্ছে। পাশেই নির্ঝর দাঁড়িয়ে। মেয়েটার পরনে অফ হোয়াইট রঙের কুর্তি, চুলগুলোতে ক্লিপ দেওয়া। ওপরে চাঁদ মিটিমিটি আলো দিচ্ছে। সেই আলোয় ছায়াকে আরও মায়াবতী দেখাচ্ছে। নির্ঝর বুকে হাত রাখে। এই পাগলামিগুলো সে মিস করবে যখন ওর ডেলিভারি হয়ে যাবে। ছায়া আইসক্রিম খেতে খেতেই নির্ঝরের দিকে তাকায়। নির্ঝরকে তাকিয়ে থাকতে দেখে নির্ঝরকে আইসক্রিম খেতে বলে। নির্ঝর কোণ থেকে না নিয়ে ছায়ার ঠোঁটের নিচে লেগে থাকা আইসক্রিমটুকুন লিক করে নেয়। ছায়া লাল হয়ে যায়। এত লজ্জা কই পাও? ছায়া নির্ঝরের বুকে ঘুষি মারে। খুব পচা আপনি। তোমার জন্য আমি সব। ছায়া কিছুই বলে না। নির্ঝরের বুকে মাথা রেখে চাঁদ দেখে। আপনি আমাকে সব দিয়েছেন প্রেসিডেন্ট সাহেব। আপনাকে ছাড়া ছায়া নিঃশ্বাস নেওয়াটাও আমার পক্ষে সম্ভব না। আপনাকে আমি সবটা দিয়ে ভালোবাসি। আমার প্রিয় ভালোবাসা, আমার প্রেসিডেন্ট। নির্ঝর ছায়ার পিঠে হাত রেখে একটা গান শুরু করে। मैं लिख दूं आसमां पर ये कि पुर लेगा जहां सारा, हुआ ना होगा अब कोई यहाँ हम दो से दोबारा। मैं दुनिया भर की तारीफें तेरे सजदे में लाया हूँ। मैं तुमसे इश्क करने की इजाजत रब से लाया हूँ।